আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি কমেডি ড্রামা মুভি। মুভির নাম পোস্টার বয়। মুভির গল্পটি ইন্ডিয়ার নাশবন্দি নিয়ে। নাশবন্দি হলো ইন্ডিয়ার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক প্রকার সরকারি স্কিম, যেখানে অপারেশন করে পুরুষের সন্তান জন্মদান ক্ষমতা চিরদিনের জন্য নষ্ট করা হয়। ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার কর্তৃক নাশবন্দির উপর বেশ কিছু স্কিম আছে। মানে কোনো পুরুষ নাশবন্দি করলে তাকে সরকার কর্তৃক টাকা দেয়া হয়। কি বোঝা গেল? ওকে, এবার তাহলে আসল মুভিতে যাওয়া যাক। আর কিছু অপ্রত্যাশিত সিন আছে যা সবাই ইগনোর করবেন। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। ओए, सच कह रहा हूँ। दीदी नहीं आ जाती मैं आ जाऊं। मतलब नमस्ते जी। सूरजमुखी, तुम तीनों इतनी जल्दी वापस आ गए मायके से? वापस जाने के लिए आई, समझे? कि मेरा स्कूल है, कैसी बातें कर रही हो तुम? मैं तुम्हें बस ये बताने आई हूँ कि मैं तुम्हें तलाक दे रही हूँ। बढ़िया। मारे को तो रिश्ता मंजूर है, पर मैंने रिश्ता मंजूर नहीं है। गुण है। समधी जी, क्या कह रहे हैं आप? अरे प्यार इतना करे मुझसे, मेरे बिना रह नहीं सकती। হাই, আমি নিপুণ হক। নিপুণ হক এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভির শুরু হয় ইন্ডিয়ার চাঙ্গেঠি গ্রামে। আমরা দেখি একজন টিভি রিপোর্টার বলছে জায়গন চৌধুরী, বিনয় শর্মা ও অর্জুন সিং এই তিনজন নিরীহ ব্যক্তি নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। কিন্তু কেন? এর পিছনে কাহিনী জানার জন্য আমাদের কয়েক মাস পিছনের ঘটনা দেখানো হয়। তখন এই সিন চাঙ্গেঠি গ্রামে কয়েক মাস আগে হওয়া একটা মেলার ঘটনায় আসে। তো রাতের বেলায় মেলায় নাচ গান চলছে। এমন সময় জায়গন চৌধুরী তার বউ পাম্মিকে নিয়ে মেলায় আসে। ওইদিকে বিনয়ী শর্মা মেলায় এসেছিল, কিন্তু লজ্জা পেয়ে নাচ গান দেখে পালাতে ধরলে তার বন্ধু আবার তাকে মেলায় নিয়ে এসে ঢুকায়। ওইদিকে জাগায়ন ডান্সার মেয়েটির সাথে ধাক্কা খেলে নতুন জোশে সেও নাচতে শুরু করে। আর সেই মেলায় অর্জুন সিংও আসে, সে মেয়েটির সাথে নাচতে শুরু করে। এমন সময় অর্জুনের গার্লফ্রেন্ড রিয়া পৌঁছে অর্জুনকে কল করলে অর্জুন নাচ শেষ করে রিয়ার কাছে যায়। গিয়ে বলে, চল বেবি আখের খেতে যাই। রিয়া রাজি না হলে অর্জুন বলে, বেবি টেনশন নিতেছিস কেন? 10 দিনের মাথায় বাপ মাকে নিয়ে তোর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাব, পাক্কা 100%। এই বলে অর্জুন রিয়াকে নিয়ে আখ খেতে যায়। তো আর কি, ওরা ওদের কাজ করতেই পারে, ওটা ওদের অধিকার, আমি বলার কি। সিন 10 দিন পর আসলে দেখা যায় আর জায়াগনের ছোট বোন আঞ্জলির বিয়ে। তো পাম্মি দরজায় নক করে বলে, ও হ্যালো, রেডি হয়েছো? একটু পরে তো বরপক্ষ চলে আসবে। তখন জায়গন দরজাটা খুলতেই পাম্মি বলে ওঠে, আপনি তো এমন সাজ সেজেছেন, মনে হচ্ছে আপনারই বিয়ে। এই বলে পাম্মি চলে যেতে ধরতেই জায়গন খপ করে হাতটা ধরে বলে, যখন তোকে বিয়ে করে এনেছিলাম তখন তুইও বোম ছিলি, আর এখন তো তুই অ্যাটম বোম হয়ে গেছিস। আসতে বলো, কেউ শুনলে কি বলবে? কি আর বলবে, বলবে আর্মি রোম্যান্স করছে। আপনাদের বলে রাখি জায়গন একজন রিটায়ার্ড আর্মি। পাম্মি বলে, সেলফি টেলফি পরে নিয়েন, এখন পাত্রপক্ষ চলে আসছে। এই বলে পাম্মি কাজ করতে চলে যায়। পিছে পিছে জায়গনও যায়। তো জায়গন বিয়ের আয়োজন দেখে খুব খুশি হয়ে ছোট বোন আঞ্জলির দিকে মায়া ভরা চোখে তাকায়। সে দেখে আঞ্জলিকে অনেক খুশি দেখাচ্ছে, কারণ এটা আঞ্জলির লাভ ম্যারেজ। জায়গন আঞ্জলিকে ডেকে বলে, পাউট কর পাউট। এমন সময় জায়াগনের ছোট ভাই জয়দীপ এসে বলে, তোমার সেলফি তোলার নেশাটা আর গেল না, সারাক্ষণ সেলফি তুলেন আর ফেসবুকে আপলোড করেন। জায়াগন বলে, এসব সেলফির জন্যই তো ফেসবুকে আমার 4500 ফ্রেন্ড হয়ে গেছে। আর এসব সেলফি না দিলে তারা কীভাবে বুঝবে জায়াগন আর্মি রিটায়ারমেন্টের পর এখন কি করছে? পাম্মি বলে, এসব সেলফি রাখেন আর পাত্রপক্ষকে ফোন করে শুনেন যে তারা কত দূর পৌঁছালো। জায়াগন বলে, পাত্রপক্ষের বাবাকে কল করে বলে, আপনারা এখন কত দূর পৌঁছালেন? পাত্রের বাবা বলে, এই বিয়ে হবে না, আমরা আসতেছি না। জায়াগন অবাক হয়ে বলে, কেন? পাত্রের বাবা বলে, আরে বাহ, এমন জঘন্য কাজ করার পরেও না জানার ভান করছেন। জায়াগন বলে, কি জঘন্য কাজ করেছি? পাত্রের বাবা বলে, বললাম না এই বিয়ে হবে না। এটা বলেই পাত্রের বাবা কলটা কেটে ফোনটাই বন্ধ করে দেয়। পাশ থেকে পাম্মি বলে, কি হয়েছে? তারা কি বলল? জায়গন সত্যটা না বলে বলল যে না, কিছু হয়নি।
নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা কেটে গেল। জায়গন এবার আঞ্জলির দিকে তাকালে তাকে এতটা খুশি দেখে বলে, আঞ্জলি তোকে অনেক সুন্দর লাগছে। আঞ্জলি তখন খুশি হয়ে বলে, থ্যাঙ্কস ভাইয়া। জায়গন তার বউ আর ভাইকে বলে, তোরা এদিকে একটু সামলা, আমি আসতেছি। এই বলে জায়াগন পাত্রপক্ষের বাসায় যাওয়ার জন্য দুম করে বেরিয়ে পড়ে। সিন কাট হয়ে চলে আসে বিনয়ী শর্মার কাছে। বিনয়ী শর্মা একটা প্রাইমারি স্কুলের বিজ্ঞান শিক্ষক, আর বিনয়ীর স্কুটারের পিছনে যে মেয়েটি বসে আছে উনি ওই স্কুলের এক ম্যাডাম, নাম আস্থা। তো আস্থা বলে, কি স্যার, কেন বুড়ো মানুষের মতো ধীরে ধীরে চালাচ্ছেন, একটু জোয়ান ছেলের মতো স্পিডে চালান না। বিনয়ী বলে, নো ম্যাডাম, রাস্তায় অনেক খাদ, জোরে স্কুটি চালানোর ফলে আপনি যদি পড়ে যান তাহলে। আস্থা বলে, রাস্তায় যত খাদেই থাকুক না কেন, আপনি থাকলে আমি পড়বো না। বিনয়ী বলে, কেন? কারণ আমি আপনাকে খপ করে জড়িয়ে ধরবো। দুম। বিনয়ী ও আস্থা উঠে দাঁড়ালে আস্থা দেখে বিনয়ী টিফিন বক্স খুলে সব তরকারি পড়ে গেছে। তরকারি দেখে আস্থা বলে, আপনি আজকেও আলুর ঝোল এনেছেন, আর আপনি আজকেও বাস মিস করেছেন, তাই না? আস্থা ভেবাচেকা খেয়ে যায়। বিনয়ী বলে, আমি রোজ রোজ আলুর তরকারি কেন আনবো, আমি তো গতকালেরটাই এনেছি। আস্থা কাছে এসে বলে, কেন, বৌদি কি আবারও ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে নাকি? ভালো কাজ হয়েছে। হ্যাঁ, না না, মানে বলতে চাচ্ছি কাজটা ভালো হয়নি। তো স্যার, বউকে ছাড়া রাতের বেলা ভয় করে না, ঘর শূন্য শূন্য লাগে না? নিশ্চয়ই। নিজেকে বড় একা ফিল করেন, তাই না? তো যতদিন বৌদি না আসে ততদিন আমি যাই। হ্যাঁ, না মানে আমি আসলে রান্না করার জন্য বলছি। সমস্যা নেই, দরজা খোলা রেখে রান্না করব। মহলার লোকেরা খারাপটাই ভাববে, কারণ ওরা যদি ভালো বুঝদারই হতো তাহলে ওরা তো স্কুলে মাস্টার করতো, তাই না? না স্যার, এটা সত্য নয়, কারণ আজকাল অনেক হাদারামও স্কুলে মাস্টারি করে। বিনয়ী চট করে তাকিয়ে বলে, আস্থা ম্যাডাম, নিজের সম্পর্কে এতটা খারাপ ভাববেন না, আপনি অতটাও হাদারাম না। লে তো সিন চলে যায় এক লোকের বাড়িতে। লোকটা বাসার গেট খুলতেই দেখা যায় আর্জুন সিং গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে। বলে রাখি, আর্জুন লোন রিকভারির কাজ করে। আর্জুন ভদ্র ছেলের মতো বলে, জনাব আপনি কি সোমেল? লোকটি তখন ভাব নিয়ে বলে, হ্যাঁ আমি সোমেল পাটেল। আর্জুন একটু হেসে নিয়ে ঠাস। লোকটি পুরো অবাক হয়ে বলে, এ কেমন গুন্ডাগিরি? অর্জুন বলে, সালা, লোন নিয়ে কিস্তি দিচ্ছিস না? আমি ফোন দিচ্ছি, ফোনও ধরছিস না। লোকটি বলে, ভাই ফোনটা নষ্ট হয়ে গেছে, কেউ কল করলে বাজে না। অর্জুন এমন সময় নরম হয়ে বলে, ও আচ্ছা। তখনই লোকটির ফোন বেজে ওঠে। গেল। লোকটি ভয়ে বলে ওঠে, ভাই মাঝে মাঝে বাজে। অর্জুন কোনো কথা নেই, ঠাস কষিয়ে একটা মেরে বলে, ফোন বন্ধ কর। লোকটি ফোন রেখে দিলে অর্জুন এবার বলে, এবার কিস্তির টাকা দে, নগদ, হ্যান্ড ক্যাশ। ভাই টাকা তো নেই। তখন এই ফোনটা আবার বেজে উঠলে অর্জুন বলে, আব্বে কিস্তি তোর পেছনে ভরে দেব, ফোন বন্ধ কর। অর্জুন বলে, আমি যখন কথা বলবো তখন সবার ফোন সাইলেন্স থাকবে। এমন সময় আবারও ফোন বেজে উঠলে মানে আর্জুনের ফোনে কল এসেছে। কলটা ধরে আর্জুন বলে, বল বেবি, কি হয়েছে, তুই কোথায়? আরে বেবি, কিস্তিতে রিকভারি করতে এসেছি, একজনের কানের নিচে বাজাচ্ছি। ঠিক আছে, তুই এখানে মানুষের কানের নিচে বাজাতে থাক, আর এদিকে আমার বিয়ের সানাই বাজতে থাকবে। তখন বেবির বদলে ভাবি ডাকিস আমাকে। তোর তো আজ পরিবার নিয়ে আমার বাসায় আসার কথা ছিল, তাই না? বেবি রাগ করছিস কেন? এই দেখ 10 মিনিটে চলে আসতেছি। সত্যি, 100% সত্যি। আই লাভ ইউ টু বেবি। তো অর্জুন বলে, দাঁত বের কেন করছিস বে, টাকা বের কর, এই নে। ঠাস সিন চলে আসে বিনয়ের স্কুলে। বাচ্চারা আগ্নেয়গিরি 3 প্রকার হয়ে থাকে, সক্রিয় আগ্নেয়গিরি, নিষ্ক্রিয় আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। পিছন থেকে একটা ছাত্র বলে, দেখ দেখ, মাস্টার এখন ভুলে যাবে। তখন হ্যাঁ, হঠাৎ করে বিনয় ভুলে যায়, টপিক ভুলে যায় আর নোটবুক বের করে। এটা দেখে ছেলেটি হেসে উঠলে বিনয় ছাত্রটিকে বলে, এই এখানে আয়। ছাত্রটি আসলে বিনয় বলে, ছাত্ররা, আমি বোর্ডে আগ্নেয়গিরির কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি, তোমরা সবাই এটা জোরে জোরে চিল্লিয়ে পড়বে। তো চলো শুরু হয়ে যাও। তখন বাচ্চারা চিল্লিয়ে পড়তে থাকে, আর আমরা দেখি বিনয়ের বউ অনুপমা তার 2 মেয়ে সন্তানকে নিয়ে রেগে মেগে স্কুলে ঢুকতেছে। হঠাৎ বিনয়ের নজর তো বউয়ের দিকে যেতেই বাচ্চারা বলে ওঠে, সক্রিয় আগ্নেয়গিরি, এটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। বিনয় অবাক হয়ে বলে, অনুপমাগিরি। বাচ্চারা বলে, না না স্যার, আগ্নেয়গিরি। লে। বাচ্চারা কাছে আসতেই বিনয় বলে, অনুপমা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? অনুপমা বলে, আবার বাপের বাড়ি চলে যাচ্ছে, বুঝেছ? বিনয় বলে, হঠাৎ তোমার কি হলো? বাচ্চারা বলে ওঠে, এরা 3 প্রকারেরই হয়ে থাকে, নেও জ্বালা। অনুপমা বলে, বাপের বাড়ি চলে যাচ্ছি, বুঝেছ? বিনয় বলে, হঠাৎ আবার কি হলো?
বাচ্চারা বলে এরা এমনই হয়, হঠাৎ করে যে কোনো সময় ফিরে যেতে পারে। সাবাস বাচ্চারা। অনুপমা বলে আমি এটা বলার জন্য এসেছি যে আমি তোমাকে তালাক দিচ্ছি। একটা বাচ্চা বলে ওঠে ফেটে গেছে। বিনয় জোরকা ঝাটকা খেয়ে বলে তালাক? অনুপমা তোমার কি হয়েছে? তুমি তো ভালো মানুষ বাপের বাড়ি ঘুরতে গিয়েছিলে। অনুপমা বলে এখন থেকে তোমার সকল প্রশ্নের জবাব আমার উকিল দেবে। বিনয় বলে হয়েছেটা কি? আচ্ছা তুমি তো এমন জঘন্য কাজ করতে পারো কিভাবে? আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি তো কেবল স্কুটিতে করে। চুপ, একদম চুপ। এই নাও তোমার বাচ্চা, আর এই নাও ব্যাগপত্র। এখন তোমার যা বলার আছে কোর্টে এসে বুঝিও, ঠিক আছে? এই বলে অনুপমা চলে যেতে থাকলে বিনয় বলে ওঠে অনুপমা গিরি প্লিজ শোনো। বাচ্চারা বলে ওঠে আগ্নেয়গিরি যেখানেই ফেটে যায় চারিদিকে সব ধ্বংস করে ফেলে। এমন সময় আস্থা ম্যাডাম এভাবে অনুপমাকে যেতে দেখলে বিনয়কে বলে বৌদি এসেছিল? হ্যাঁ। চলেও গেল? হ্যাঁ। তাহলে সন্ধ্যায় খাবার রান্না করে আমিই পাঠিয়ে দেবো। বিনয় তখন শকড, আর ওইদিকে আস্থা খুশিতে গুলগুলা হয়ে চলে যায়। সিন রিয়ার কাছে আসলে দেখি অর্জুন তার পরিবার নিয়ে বিয়ের কথা বলতে এসেছে এবং রিয়ার পরিবার সবাই এই বিয়েতে রাজি হয়ে যায়। এখন শুধু রিয়ার বাবার মতামত জানানো বাকি। সে এখন বাহিরে আছে এবং একটু পরেই বাসায় ফিরবে। তো এরই মাঝে রিয়ার বাবা বাসায় ফিরে বিয়েতে রাজি হবে। এমন সময় অর্জুনের চেহারা দেখে যেন থমকে যায় এবং অর্জুনকে কোথায় যেন দেখেছে সেটা মনে করতে থাকে। তখন তার মনে পড়ে যে সে অর্জুনকে একটা পোস্টারে দেখেছে। ব্যাস সে রেগে মেগে বলে এই বিয়ে হবে না। অর্জুন তো রীতিমতো শকড, সাথে রিয়াও। রিয়ার দাদি বলে পাপ্পু তুই পাগল হয়েছিস? এত সুন্দর একটা পাত্র অথচ তুই না করছিস কেন? মা আমি আমার মেয়েকে এর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। পাপা বলতেই তার বাবা রেগে মেগে রিয়ার দিকে তাকাতেই রিয়া চুপ হয়ে যায়। তখন রিয়ার বাবা অর্জুনের বাবার কাছে গিয়ে বলে দেখেন ভাই সাহেব, এই বিয়ে হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। অর্জুন বলে আরে বিয়ে হবে না মানে? আমি রিয়াকে ভালোবাসি। রিয়ার বাবা বলে যে ভালোবাসে সে তোমার মতো এমন জঘন্য কাজ করে না। অর্জুন তো বুঝতেই পারছে না সে কি এমন করেছে যে রিয়ার বাবা বিয়েটাই ভেঙে দিচ্ছে। বাট অর্জুন কিছু জিজ্ঞেস করবে তার আগে রিয়ার বাবা রেগে মেগে অর্জুন সহ তার পরিবারকে তাড়িয়ে দেয়। এদিকে সিন জাগায়নের কাছে আসলে দেখি সে অঞ্জলির বয়ফ্রেন্ডের বাসায় এসে সুনীলের বাবাকে জিজ্ঞেস করে আমি কি এমন করেছি যে আপনি বিয়েটাই ভেঙে দিচ্ছেন? গ্রামে সবাই জানে যে আজকে সুনীলের সাথে অঞ্জলির বিয়ে, আর হঠাৎ করে আপনারা, গ্রামে তো আমার মান সম্মান থাকবে না। সুনীলের বাবা বলে মান সম্মান? আপনার মান সম্মান পোস্টারে সারা গ্রামে বিলি হয়ে গেছে। জাগায়নও কিছু বুঝতে না পেরে বলে দেখেন আমাদের মাঝে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, প্লিজ বিয়েটা ভেঙে দিবেন না, আমার ছোট বোন খুব কষ্ট পাবে। কিন্তু তারপরেও সুনীলের বাবা রাজি না হলে জাগায়ন তার পাগড়িটা খুলে বলে আমার সম্মান আপনার চরণে রাখতেছি, প্লিজ। সুনীলের বাবা বলে পাগড়ি আমার চরণে না রেখে পাগড়ি দিয়ে নিজের মুখটা ঢেকে নিন আর চুপচাপ এখান থেকে চলে যান। কেউ আপনাকে এখানে দেখলে আমার মান সম্মানও থাকবে না। আর হ্যাঁ, দ্বিতীয়বার কখনো এই বাসার দরজায় পা রাখবেন না। এই বলে সুনীলের বাবা জাগায়নকে দূর দূর করে তাড়িয়ে দেয়। জাগায়ন তো পুরাই অবাক, সে কিছু বুঝতেই পারছে না যে সে কি করেছে। এদিকে অর্জুন ফিরে এসে তার বসের সাথে কথা বলছে। এমন সময় তার ফোনে রিয়ার কল আসে। অর্জুন বলে হ্যাঁ বেবি বল। রিয়া বলে আমি বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছি, আমি আসতেছি, তুই জবেজির দোকানের সামনে দেখা কর। ওকে আমি আসতেছি। তো ওদিকে রিয়া অর্জুনকে বলা সেই ঠিকানায় আসতেছে। তো হঠাৎ পথের মাঝে একটা পোস্টার দেখতে পায়। এটা কিন্তু সেই পোস্টার যেটা দেখে রিয়ার বাবা বিয়েটা ভেঙে দেয়। তো রিয়া সেই পোস্টারের লেখাটা দেখে চমকে যায় ও তার বাবার বলা সেই কথাটা মনে পড়ে যায় যে ভালোবাসে সে এমন জঘন্য কাজ করে না। এদিকে অর্জুন চবেজের দোকানের সামনে এসে অপেক্ষা করতেছে। এমন সময় দীনেশ বলে ভাই তুই ভাবিকে নিয়ে পালানোর কথা আর ভাবি তোকে নিয়ে পালাচ্ছে। অর্জুন ভাব নিয়ে বলে আমাকে পাগলের মতো ভালোবাসে রে পাগলা, আমাকে ছাড়া থাকতেই পারে না। এমন সময় রিয়াল কল আসলে অর্জুন ফোনটা বের করে বলে তোর ভাবিরেই কল, আমি ফোনটা লাউড স্পিকারে দিচ্ছি। অর্জুন কলটা রিসিভ করেই বলে কখন পৌঁছাবি বেবি? হারামজাদা, খবরদার আমাকে বেবি বলবি না, তুই আমার সামনে আসলে তোর খবর আছে। অর্জুন ঝটকা খেয়ে বলে কি হয়েছে বেবি, তুই কেন এমন করছিস? রিয়া কাঁদো কাঁদো স্বরে বলে অর্জুন এটা তুই কি করেছিস? এমনটা করার আগে তুই আমার কথা একটাবারও ভাবলি না? অর্জুন বলে আরে করেছিটা কি সেটা তো বল। তখন বলতে শুরু করে। সব শুনে অর্জুন তো রীতিমতো অবাক, আর সে এক সেকেন্ডও দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অর্জুনের বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞাসা করে ভাই তোর কি হয়েছে আর এভাবে রেগে মেগে কোথায় যাচ্ছে? অর্জুন কিছু না বলে সেখানে ছুটতে থাকে যেখানে রিয়া তার পোস্টারটা দেখেছিল।
এমন সময় একটা বাস আর্জুনের পাশ কেটে চলে গেলে আর্জুন সেই বাসের পিছনে পোস্টার দেখে চমকে যায়। ও রেগে মেগে বাসটাকে আটকানোর জন্য সামনে যেতে থাকে। তো অর্জুন খাড়া টান দিয়ে বাসের সামনে এসে বাসটাকে থামায়। ও গাড়ি থেকে নেমে দৌড়ে বাসের পিছনে চলে যায়। এরপর পোস্টারে থাকা লেখাটা পড়লে তো অবাক হয়ে যায়, আর বসে থাকা সকল যাত্রী বাস থেকে নেমে বাসের পিছনে চলে আসে এটা দেখার জন্য যে কি হয়েছে। বিনয় ভাই! তখন আমরা দেখি এই বাসে বিনয়ও ছিল। বিনয়ী ডাক শুনে নেমে এসে বলে, ভাই কি হয়েছে? হেল্পার তখন পোস্টারটা দেখিয়ে বললে বিনয়ী তখন পোস্টারটা দেখে পুরো থ মেরে যায়, কারণ পোস্টারে বিনয়েরও ছবি আছে। পোস্টারের লেখাটা দেখে বিনয়ী বুঝতে পারে যে তার বউ কেন তাকে বলেছে যে তুমি এমন একটা জঘন্য কাজ করার পরেও বুঝতেছো না যে কি করেছো। এমন সময় জাগায়নও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে এত লোকের ভিড় দেখে গাড়ি থেকে নেমে আসে। পোস্টারটি দেখে অবাক, কারণ এই পোস্টারে তারও ছবি আছে। এবার জাগায়ন বুঝতে পারে সুনীলের বাবা কেন বলেছিল আপনার মান সম্মানের পোস্টার এখন সারা গ্রামে বিলি হয়ে গেছে। মানে অর্জুন, বিনয়ী এবং জাগায়ন এই তিনজনের সমস্যার মূল হচ্ছে এই পোস্টার। তো জাগায়ন পোস্টারের লেখাটা পড়তে শুরু করে। ও দেখে পোস্টারের উপর লেখা অপারেশন ছাড়া নাচবন্দি করুন। আমরা তিনজন তো করেছি, আপনি কবে করছেন? এদিকে বিনয়ী পড়তেছে জনসংখ্যা বৃদ্ধি করব খতম, পাওয়ার থাকবে আগের মতন। ওইদিকে অর্জুনও পড়তেছে নাশবন্দি করো, টাকা নিয়ে যাও। তিনজন একে অপরের দিকে তাকিয়েও অবাক, আরে পোস্টারে তো এরাই তিনজন, কিন্তু এরা তো একে অপরকে চিনে না। যেখানে একসাথে ফটো তোলা তো দূরের কথা। ওদিকে সেখানে জড়ো হওয়া লোকরা পোস্টারের লেখা পড়ে তাদেরকে নিয়ে খুব হাসাহাসি করছে। জাগায়ন তখন নিজের রাগ সামলাতে না পেরে রেগে মেগে পোস্টারটি একটানে খুলে ফেলে। এরপর দেখি বাস চলে গেছে, আর এরা তিনজন সেখানেই রাস্তায় দাঁড়িয়ে ভাবছে কিভাবে হলো। অর্জুন একটু ভেবে অর্জুন রেগে মেগে বলে, এটা নিশ্চয়ই এই মাস্টারের কাজ, সে নিশ্চয়ই টাকার লোভে নাচবন্দি করেছে এবং তার মাধ্যমে এসব হয়েছে। বিনয়ী বলে, আমি নাচবন্দি করেছি মানে? আমার বউ তো এখনো পুত্র সন্তানের অপেক্ষায় আছে, তাই আমার তো মনে হয় এটা তোর কাজ। আমার কাজ মানে? তোর মাথা ঠিক আছে? তোর বাচ্চা আছে, চৌধুরী সাহেবের বাচ্চা আছে, আর আমার তো এখনো বিয়েই হয়নি, আমি কেন নাচবন্দি করব? আমার তো এটার চক্করে বিয়ে ভেঙে গেছে। এই বলে দুজনে হাতাহাতি শুরু করলে জাগায়ন দুজনকে দুদিকে ঠেলে আলাদা করে দেয়। কিন্তু এ কি, দুজনে দেখি নেই, দুজনে তো মাটিতে পড়ে আছে। জাগায়ন অবাক হয়ে বলে, তোরা দুজন মাটিতে আছিস কেন? এটা তখন ঝটকা খায় ও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাগায়ন যখন এদেরকে দুদিকে ধাক্কা দিয়েছিল দুজন ছিটকে গিয়ে পড়েছিল। তো জাগায়ন বুঝতে পারে, ও সরি বলে। বিনয় বলে, ভাই সাহেব এর চেয়ে তো ভালো ছিল আমরা দুজন মারামারি করতাম। এমন সময় জাগায়ন পড়ে থাকা পোস্টারের দিকে লেখাটা দেখে অবাক হয়ে যায় এবং এগিয়ে যায়। তো নিচে লেখা স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়, জেলা হেলথ সেন্টার সানসার। জাগায়ন বলে, এখানেই গেলে জানা যাবে আকামটা কে করেছে। হেলথ সেন্টারে আসলে দেখি এরা সেখানে চলে এসেছে ও অর্জুনের বন্ধুরা অফিসারকে উদম কেলান কেলাচ্ছে। ও বলতেছে, বল ভাইয়ের অনুমতি ছাড়া ভাইয়ের পোস্টার কেন ছাপিয়েছিস? অফিসার কি বলবে, বলার সুযোগই তো দিচ্ছে না, এরা কেলিয়েই যাচ্ছে। জাগায়ন বলে, আরে ছাড়ো ছাড়ো। দীনেশ বলে, চৌধুরী সাহেব বলেন এর কোথায় ছাড়বো, কানের নিচে ছাড়বো? এই বলে দীনেশ আবার মারতে গেলে চৌধুরী সাহেব হুঙ্কার দিয়ে ওঠে, আর এরা সবাই কেঁপে ওঠে। তো চৌধুরী রাগে থরথর করছে দেখে অর্জুন বলে, আব্বে স্যার। অফিসারকে ছেড়ে দিলে জাগায়ন নিজেকে শান্ত করে নিয়ে অফিসারকে বলে, শান্ত হয়ে বসেন আর আপনার চশমাটা ঠিক করেন। অফিসার তখন সেক্রেটারিকে বলে, সঞ্জনা যাও স্যারদের জন্য চা বানিয়ে আনো, আর স্যার আপনার জন্য চিনি আনো, সুগার কমে গেছে আমার। এরপর অফিসার এদেরকে বলে, আমার কোনো দোষ নেই জি, আমার কাজ তো শুধু পেপারে স্ট্যাম্প মারা। এরা তখন সেই পোস্টারটি দেখিয়ে বলে, এবার বল এই পোস্টারে আমাদের ফটো কেন ছাপানো হয়েছে? অফিসার এদের ফটো দেখে বলে, স্যার জি ভুল হয়ে গেছে, ভুল করে হয়তো ছাপানো হয়েছে। জায়গন বলে, ভুল? আর এই ভুলের কারণে আমার বোনের বিয়ে ভেঙে গেছে আর পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে। মাস্টার বলে, দেখেন আপনাদের এই ভুলের জন্য আমাদেরকে প্রতিটি পত্রিকায় লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে জি, আর আশেপাশের সকল গ্রাম থেকে আমাদের সকল পোস্টার সরাতে হবে। হ্যাঁ জি, সরিয়ে নেব। পাশ থেকে অর্জুন বলে, আর জরিমানা স্বরূপ আমাদের প্রত্যেককে 5 লাখ করে টাকা দিতে হবে। হ্যাঁ 5 লাখ, আচ্ছা ঠিক আছে দিয়ে দেব। পাশ থেকে অর্জুনের দুই বন্ধু বলে ওঠে, আমাদের দুইজনকে 2 লাখ করে দিতে হবে। অফিসার বলে, তোমাদেরকে কেন দিতে হবে বে? টিপু বলে, অর্জুন ভাইয়ের সাথে উঠবোস করি আমরা, গ্রামবাসী তো আমাদেরকেও সন্দেহ করছে তাই না রে জ্বালা। অফিসার ভয়ে এটাতেও রাজি হয়ে যায়। ও বলেন, দেখেন এই ঘটনা চাঙ্গেঠির, আর চাঙ্গেঠির স্বাস্থ্য অফিসার হলো বালায়ন চৌঠান। আপনারা তার সাথে দেখা করেন, সে আপনাদের সমস্যার সমাধান করে দেবে। আর হ্যাঁ, তারপরেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তো আমি তো এখানেই আছি। এটা শুনে জায়গন উঠে দাঁড়ায় ও বলে, ঠিক আছে আমরা বালায়ন্তের কাছে যাব, তবে সে যদি আমাদের সমস্যার সমাধান করে না দেয় তো আমি আবার এখানে আসবো এবং এই দুইজন সারকে আপনার উপর ছেড়ে দিব। পাশ থেকে অর্জুনও গুন্ডা স্টাইলে ধামকি দিলে পাশ থেকে বিনয়ী ভাবে, আমি তাহলে চুপ থাকি
নাকি কেন? বিনয় তো বিজ্ঞানের শিক্ষক, তাই সে অফিসারকে বলে ওঠে, আবার যদি আমাকে আসতে হয় তাহলে আমি আপনাকে নাইট্রোজেন সলিউশনে চুবিয়ে পটাশিয়াম ফার্মেন্টেশনের সাথে মিক্স করে সালফার ডাই অক্সাইডে ঢেলে দেব। এরপর আপনার এমন সলিউশন বানাবো যে আপনি। এরপরে মাস্টার বাকিটা ভুলে যায়। ও বলে 1 মিনিট। এই বলে মাস্টার নোট বের করে ঘাঁটতে থাকলে জায়গন বলে, মাস্টার জি তুই ওকে ধমকি দিচ্ছিস নাকি সায়েন্সের বই পড়াচ্ছিস? তখন মাস্টার বলে, এটা কেমিক্যাল ধমকি, তো ফর্মুলা ঠিক আছে কিনা একটু দেখা দরকার। বুঝো জ্বালা। সবাই চলে গেল। সানজানা, কে বলে নাশবন্দির পর পাওয়ার থাকে না? সিন রাতের বেলা আসলে দেখি বিনয়ী তার বউকে নিতে তার শ্বশুরবাড়ি এসেছে। আর ওদিকে বিনয়ী যে নাশবন্দি করেছে এটা শুনে তার শাশুড়ি কাঁদতেছে। বিনয়ী বলে, প্লিজ আপনি কান্না করা বন্ধ করেন এবং বোঝার চেষ্টা করেন। কি বুঝবো জামাইবাবু? হ্যাঁ কি বুঝবো? আপনাকে এই অধিকার কে দিয়েছে বলেন? অনুপমা কি চেয়েছিল? একটা বেটাই তো চেয়েছিল। আপনি তো রাস্তাই বন্ধ করে দিলেন। তাই বলে আপনার কোর্ট কাছারির রাস্তা ধরবেন? লোকেরা কি বলবে? হ্যাঁ, ও হো, লোকেরা কি বলবে? এই লোকের পরোয়া তোমার তখন হয়নি যখন লাইন কাটতে গিয়েছিলে? বিনয়ী তো অবাক। অনুপমা বলে, তুমি আমাকে এ যাবতে কি দিয়েছো? বিনয়ী বলতে ধরলে থেমে যায়। ও নোটবুক বের করে ঘাঁটতে শুরু করে। অনুপমা রেগে মেগে বলে, আরে বাহ, সকল হিসাব তোমার কাছে থাকে দেখি, কিন্তু দুনিয়াতে যে ছেলে সন্তান ছাড়া চলে না হিসাব নেই। আচ্ছা একটা কথা বলো, আমি তোমার কাছে কি চেয়েছি? তোমাকে 2টি মেয়ে দিয়েছি, তাই না? দিয়েছি কিনা বলো? হ্যাঁ দিয়েছো। তাহলে আমি নিজের খুশির জন্য তোমার থেকে মাত্র একটা ছেলে সন্তান চেয়েছি। কি পাপ করেছি বলো? এই বলে অনুপমা রেগে মেগে দাঁড়িয়ে থাকলে বিনয় সান্ত্বনা দিয়ে বলে, দেখো অনুপমা, আমি তোমাকে নিতে এসেছি, বাসায় চলো না। বাসায় গিয়ে কি হবে যখন মরদের ঠিক নাই? অনুপমা, তুমি বাবা মায়ের সামনে এসব কি বলছো? আরে বাহ, নাশবন্দি করে পুরো এলাকায় পোস্টার ছাপিয়ে বেড়াচ্ছ, সেটার কি? আর আমি কোনো নাশবন্দি করাইনি। তখন এই দুম করে কারেন্ট চলে আসলে বিনয় বলে, সো আমি সত্যি বলছিলাম, তাই বাল্ব জ্বলে উঠেছে। অনুপমা বলে, তুমি দেখো এই বাল্বের নিভা জ্বালা তো চলতেই থাকবে, কিন্তু তুমি তো তোমার বাল্ব চিরদিনের জন্য ফিউজ করে ফেলেছো। রে জ্বালা। সিন পরের দিন চাঙ্গিটি হেলথ সেন্টারে আসলে দেখি এখানকার সেক্রেটারি ভয়ে তাড়াহুড়া করে মেইন গেটে তালা লাগা। তো সেক্রেটারি তালা লাগিয়ে ভিতরে এসে বলে, স্যার গেটে তালা লাগিয়েছি। বালায়ন্ত ভয়ে অস্থির হয়ে বলে, সানজানা ম্যাম ফোন করে বলল এরা 3 জন নাকি খুবই ডেঞ্জারাস লোক, না জানি আজ কপালে কি আছে। আচ্ছা তুই অন্য শহরে কোনো লোকদের ফটো পাসনি? এদের ফটোই কেন তোকে চুরি করতে হয়েছিল? সেক্রেটারি বলে, আমি কি করব? 4 দিন পর মন্ত্রী যে প্রজেক্টরে আপডেট দিবে, অথচ পোস্টারই তৈরি হয়নি। যে ফটো পেয়েছি ছাপিয়ে দিয়েছি। এমন সময় অর্জুন ও অর্জুনের বন্ধুরা আসে ও বালায়ন্ত বলতে চিল্লাতে শুরু করে। সেক্রেটারি ভয়ে বলে, স্যার ওরা আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি যান। এই বলে সেক্রেটারি বালায়ন্তকে একা পাঠাতে ধরলে বালায়ন্ত সেক্রেটারিকেও সাথে নিয়ে যায় বারান্দায়। অর্জুন আর অর্জুনের বন্ধুরা এই বুঝে গেট ভেঙে ফেললো। বালায়ন বলে, 1 মিনিট, আপনাদের দুজনের মধ্যে বালায়ন্ত কে? এখন বালায়ন্ত আমি। বালায়ন্তের বাচ্চা? বিনয়ী এদেরকে থামিয়ে বলে, বালায়ন্ত জি গেটটা খুলুন, আমরা আপনার সাথে কথা বলতে। বালায়ন্ত বলে, আজ কোনো আলাপ হবে না, আজ অফিস বন্ধ। এই বলে অর্জুনরা ক্ষিপ্ত হয়ে তালা ভাঙতেই শুরু করতে যাচ্ছিল, চেষ্টা করতেছে, বাট তালা ভাঙছে না। এদিকে বালায়ন্ত বলে, দেখো তোমরা ভাঙচুর বন্ধ করো, তাহলে আমি পুলিশ ডাকবো। জাগরণ হুঙ্কার দিয়ে বলে, বালায়ন্ত পুলিশের ধমকি দিবি না। জাগরণের হুঙ্কার শুনে বালায়ন্ত তো চুপ। জাগরণ নিজেকে শান্ত করে বলে, আমরা আপনার সাথে শান্তিপূর্ণভাবে আলাপ করি, তাই আপনি বলুন আপনি কেন আমাদের ফটো নাশবন্দি পোস্টারে ছাপিয়েছেন? এটা কি ঠিক কাজ করেছেন? না, একদম না। তাই আপনি আগামীকাল সকল পত্রিকায় লিখিতভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন। হ্যাঁ, যত জায়গায় পোস্টারগুলো লাগিয়েছেন সব তুলে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই। অর্জুন বলে, আর জরিমানা স্বরূপ আমাদের 3 জনকে। বিনয় দুম করে বলে, জনপ্রতি 15 লাখ করে দিতে হবে। 15 লাখের কথা শুনে সবাই তো অবাক। তো যাই হোক, বালায়ন্ত বলে, হ্যাঁ অবশ্যই, তবে এসব সরকারি কাজে সময় তো একটু বেশি লাগবেই। এক কাজ করেন, আপনারা আমাদের 3-4 বছর দেন। না 3-4 মাস, 10-12 দিন দেন। ঠিক আছে, আমি পার্সোনালি ইনকোয়ারি করব যে আসলে এই কাজটা কে করেছে, তারপর দোষীকে পেয়ে আমি নিজে আপনাদের কল করে ডাকবো। জাগরণ বলে, আমি আপনাকে 12 দিন সময় দিচ্ছি। যদি আপনি এই 12 দিনে মামলা সমাধান করতে না পারেন তাহলে 13তম দিনে আপনার আত্মার মাগফিরাত হবে। বালায়ন্ত ওর তার সেক্রেটারি যেন কিডনিতে হার্ট অ্যাটাক আসে। তো জাগরণ সবাইকে শান্ত করে নিয়ে চলে গেলে এরা দুজনে যেন জান ফিরে পায়। এমন সময় জাগরণ থেমে গিয়ে বলে, আর একটা কথা। এই বলে জাগরণ তালাটা ধরে দেয় টান। এই যা,
সঙ্গে সঙ্গে তালাটা খুলে যায়। এরা তো শকড। জাগায়ন বালায়ন্তকে তালাটা দিলে বালায়ন্ত বলে, ভাই 12 দিনে কাজটা হয়ে যাবে। হবে তো? হ্যাঁ হ্যাঁ 100%। তো জাগায়ন সবাইকে নিয়ে বাসায় ফিরতে থাকে। পথের মাঝে এদের বড় একটা পোস্টার দেখলে এরা সবাই থেমে যায় এবং গাড়ি থেকে নেমে যায়। পোস্টার দেখতে থাকে আর ভাবতে থাকে পোস্টার এদের 3 জনকে এডিট করে একত্র করা হয়েছে। সেটা ঠিক আছে, বাট এরা এই ফটোগুলো আসলে কোথায় তুলেছিল? এখন বিনয়ের মনে পড়ে আর বলে, আরে এই ফটো তো আমি মেলাতে তুলেছিলাম। অর্জুনেরও মনে পড়ে আর বলে, হ্যাঁ আমিও মেলায় তুলেছিলাম। এবার জাগায়নও বলে, আর হ্যাঁ সেও তো এই ফটোটা মেলায় তুলেছিল। তখন জাগায়ন বলে, তার মানে মেলার ফটোগ্রাফারই আমাদের ফটোটা হেল্প সেন্টারে বিক্রি করে দিয়েছে। দীনেশ বলে, আরে আমি তো এই ফটোগ্রাফারকে চিনি, সূর্য। সিন পরিবর্তন হলে দেখি এরা সবাই সূর্যের অফিসে। কিন্তু স্যার এ তো কথা বলতে পারে না, এর কথা বলার কানেকশন কাটা। মানে এই মোবাইল সাইলেন্স মোডে আছে? হ্যাঁ স্যার। এই শালার কথা বলার কানেকশন নেই, আবার আমাদের মেইন সুইচ কাটার পোস্টার ঠিকই ছাপিয়েছে। না না, সে ছাপায়নি। তাহলে কে ছাপিয়েছে? আমরা তো ফটো তার কাছেই তুলেছি, তাই না? আরাম সে বেটা, জোরে শ্বাস নে আর ছাড়। এবার শুরু থেকে বল। 1970-এ সাধারণ একটা পরিবারে আমি জন্মগ্রহণ করি। ও ভাই সব অত দূর থেকে না, মেলার দিন থেকে বল। সরি স্যার, গালতি সে মিস্টেক হো গয়া। মেলার দিন আমি এর ফটো তুলি, ওর ফটো তুলি, আমি ওরও ফটো তুলি, আর সব ফটো একত্রে করে আমি তাস খেলে শুরু করি। খাম খাম, সকল ফটো আমি খামে ভরি, আর সেই খাম আমি সু 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 সুসু করে দেই। সুসু এসেছে, যা করে আয়। না স্যার, আমি তো করে এসেছি। সু 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 সুভাষ অফসেটওয়ালা। সুভাষ অফসেটওয়ালাকে দিয়ে দিয়েছি, তারপর যা করেছে সে করেছে, আমি কিচ্ছু করিনি। সুভাষ অফসেট শালা, তাকে তো আমি সেট করে অফ করে দেব। চলো সবাই, এই বলে সবাই চলে যায়। তো জাগান বলে, বেটা সূর্য, যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কালকে তোর সূর্য চিরদিনের জন্য ডুবে যায়। সূর্য তো ফেটে যায়। জাগায়ন চলে যেতেই এ তো কাকে জানি ফোন করার জন্য ফোনটা বের করে। বলেন সাব, আমি সূর্য বলতেছি। সিন চলে আসে সুভাষ অফসেটের সামনে। ভিতরে ঢোকার আগে জাগান সবাইকে সাবধান করছে যে কেউ ভিতরে গিয়ে উঁচু স্বরে কথা বলবে না, সবাই শান্ত স্বরে ভালোবেসে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, এই তোরাও শুন, কেউ হাত তুলবি না, ভালোবেসে শান্ত গলায় কথা বলবো। হাত তুলবো না, সবাই শান্ত গলায় কথা বলবো। এই বলতে বলতে সবাই ভিতরে চলে যায়। বিনয় ভালোবেসে বলে, সুভাষ ভাই, আমাদের ফটো আপনাকে পোস্টারে কে ছাপাতে বলেছিল? সুভাষ বলে, আমার মনে নেই। বিনয়ী তখন জায়গনের দিকে তাকালে জায়গন বলে, সমস্যা নেই, ভালোবেসে আবার বল। আর্জুন বলে, সুভাষ ভাই প্লিজ বলে দেন না, এই পোস্টারের চক্করে আমাদের জীবনটা বরবাদ হয়ে গেছে। এই বলে অর্জুন জায়গনের দিকে তাকালে জায়গন বলে, সমস্যা নেই, এবার ঠিক আছে। সুভাষ উল্টা পার্ট নিয়ে বলে, বললাম না আমার মনে নেই। বিনয় বলে, দেখুন সুভাষ ভাই, আপনি শুধু তার নামটা বলুন। সুভাষ ক্ষেপে বলে, বললাম না আমার মনে নেই, আমাকে ডিস্টার্ব করবে না, আর ভুলেও এদিকে কখনো আসবে না। ছেলে পেলে দিয়ে এমন কেলান কেলাবো, আমি কিন্তু খুব ডেঞ্জারাস মাল। এমন সময় জায়াগন বালবান্তের সেক্রেটারি রাভি, এতক্ষণ তাহলে কেন বললি না? বালবান্তের সেক্রেটারি রাভি, প্রথমে তাহলে কেন বলছিলি না? দাঁড়া 1 মিনিট। এই বলে সে পকেট থেকে ফোনটা বের করে বলে, পাউট কর পাউট, পাউট সেলফি। বিনয়ী ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাই সাহেব, আপনি নিজে আমাদেরকে বললেন ভালোবেসে কথা বলতে, আর এখন আপনি তো। জাগান বলে, ওসব রাখো, চলো আগামীকাল বালায়ন্তের কাছে যেতে হবে। সিন চলে যায় রাতে। বিনয়ী বাসায় ফিরে তার মেয়েদেরকে দেখে জড়িয়ে ধরে বলে, তোমরা কার সাথে এলে? বাচ্চারা বলে, মাম্মির সাথে এসেছি। হ্যাঁ। বিনয়ী তখন দেখে অনুপমা বাসায় এসেছে। বিনয় বলে, অনুপমা তুমি এসেছো, খুব ভালো লাগলো। অনুপমা বলে, হ্যাঁ, আমাকে ছাড়া তোমার থাকতে খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে, তাই চলে আসলাম। তবে হ্যাঁ, আমাকে ছাড়া যদি তোমাকে দেখার মতো কেউ থাকে তাহলে বলো, আমি চলে যাচ্ছি। এসব কি বলছো অনুপমা? তুমি ছাড়া আমার কি খেয়াল রাখবে বলো? জানো, তুমি যাওয়ার পর এক বেলাও আমি ঠিক মতো খেতে পারিনি। এটা শুনে অনুপমা ইমোশনাল হয়ে গেছে।
একজন এসে বলে, মাস্টারজি এই নেন, আস্থা ম্যাডাম আপনার জন্য টিফিন পাঠিয়েছে। এই লে গেল। আরে ভাবি, আপনি এসে গেছেন, যাক ভালোই হলো, এখন থেকে আর মাস্টারজির টিফিন লাগবে না। তো কালকে টিফিনটা খেয়ে থাকেন তো টিফিন কাইটা নিয়ে যাব। এই লে, কাম সারছে। ভাবি 4-5 দিন থাকবেন নাকি কালকেই আবার বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করছেন? আচ্ছা, আপনি কি কখনো আস্থা ম্যাডামের হাতের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে বলবেন, অস্থির লেভেলের রান্না করে। এই তো মাস্টারজি এসেছে, ওনাকে জিজ্ঞাসা করুন। দেখুন, বিনয়ী তাড়াহুড়া করে টিফিন কারি দিয়ে লোকটিকে বিদায় করে। পিছনে তাকাতেই অনুপমাকে দেখে আঁতকে ওঠে। ব্যাস যা হওয়ার তাই, অনুপমা গিরি পুরো আগ্নেয়গিরি হয়ে ওঠে। সিন মাঝরাতে আসলে দেখি খিদের ঠেলায় বিনয়ীর কিছুতেই ঘুম আসছে না। সে উঠে বসে আর অনেক কষ্টের সাহস জুগিয়ে অনুপমাকে ডাক দেয়। অনুপমা, কোনো সাড়া নেই। বিনয়ী গায়ে হাত দিতে হাত ঝটকা মেরে সরে দেয়। বিনয়ী বলে, অনুপমা আমার খুব খিদে পেয়েছে, তুমি যদি কিছু রান্না করে দিতে তো। অনুপমা বলে, আমার রান্না কেন খাবা, যাও তোমার আস্থা ম্যাডামের রান্না খাও। বিনয়ী বলে, তোমার ভয় সেটাও তো নিতে পারিনি, লে কাম সারছে এবার। অনুপমা রেগে মেগে বলে, আমি তো ভেবেছিলাম 2 দিনের মধ্যে আমাকে ছাড়া তোমার আক্কেল হবে, কিন্তু না, এখানে তো সে খুব ভালোই আছে, বাইরে থেকে টিফিন আসছে। এই বলেই অনুপমা বিনয়কে রিমান্ডে নেয়। আর সিন আখ্যাতে আসলে আমরা দেখি এই রাতের বেলা রিয়া আর্জুনের সাথে দেখা করতে আসছে এবং কি যেন কারণে কাঁদতেছে। আর্জুন বলে, কি হয়েছে সেটা তো বল। আর্জুন, আমি প্রেগনেন্ট। সিন বিনয়ের কাছে আসলে বিনয় বলে, বিশ্বাস করো আমি নাশবন্দি করাইনি, প্লিজ বিশ্বাস করো অনুপমা, প্লিজ। অনুপমা বলে, আমি তোমার কাছে এসেছি তার মানে এই নয় তুমি যা বলবে আমি বিশ্বাস করব, বুঝেছো তুমি? ওই যে ডিভোর্সের সিদ্ধান্ত ছিল সেটা এখনো অটল আছে। নাও, তুমি ভেবে নাও যে তোমার হাতে মাত্র কয়েক মাস সময় আছে। বিনয় অবাক হয়ে বলে, মাত্র কয়েক মাস মানে? ওইদিকে আর্জুন রিয়াকে বলে, তুই সত্যি বলতেছিস? রিয়া বলে, তুই কি আমাকে সন্দেহ করছিস? আরে বেবি, আমি সেটা বোঝাতে চাইনি, তার মানে তুই কি সত্যি প্রেগনেন্ট? সিন জাগানের কাছে আসলে দেখি সে তার বউয়ের সাথে বসে গল্প করছে। এমন সময় মাস্টার ফোন করে বলে, ভাই সাহেব আপনি এক্ষুনি তাড়াতাড়ি বাইরে আসুন, এমার্জেন্সি। জাগান অবাক হয়ে বলে, এক্ষুনি? মাস্টার বলে, হ্যাঁ এক্ষুনি। তো কাহিনীতে ধামাকাগুলো আসতে চলেছে, তার 2য় পর্বে পাবেন। না একদম মন খারাপ করা যাবে না, একটু অপেক্ষা করেন, কিছুদিন পরেই 2য় পর্ব পাবেন। আর চ্যানেলটি আমার সম্পূর্ণ নতুন, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।